তো তোমাদের সাথে সেম কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়ান্স এগেইন। তো আজকে তোমাদের কিছু বেসিক টপিক আছে যেগুলো তোমরা অলরেডি জানো, অনেকটাই জানো, তবুও এগেইন একটু জাস্ট রিপিট করা। আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর হচ্ছে আইসো ইলেকট্রনিক, এই কনসেপ্ট গুলো একটু আমরা এখন শর্ট টাইমের মধ্যে শেয়ার করি। আইসোটোপ, আইসোবার, আইসোটোন এন্ড আইসো ইলেকট্রনিক। আইসোটোপ, আইসোবার, আইসোটোন এন্ড আইসো ইলেকট্রনিক, সবই আইসোটার্ম। আইসো, হ্যাঁ, আইসো মানে সেম। তাহলে আইসোটোপ কোন কিসের বেসিসে, আইসোবার কিসের বেসিসে, আইসোটোন বা আইসো ইলেকট্রনিক কিসের বেসিসে, এবং এটা হইতে হয় মিউচুয়ালি, মানে একটার সাথে আরেকটার রিলেশন আইসোটোপ, একটার সাথে আরেকটা রিলেশন আইসোবার, একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের আইসোটোন, একটা অ্যাটম টু একটা আয়ন, যেটা হচ্ছে গিয়া আইসো ইলেকট্রনিক, এরকম টাইপের আর কি। হ্যাঁ, তো আইসো ইলেকট্রনিক আইসোটোপ টাইপ ফার্স্ট। আইসোটোপ, আইসোটোপ অলরেডি ইউ নো যে আইসোটোপ হচ্ছে প্রোটন নাম্বার ইকুয়াল বাট মাস নাম্বার ডিফারেন্ট, প্রোটন নাম্বার ইকুয়াল বাট মাস নাম্বার ডিফারেন্ট, অথবা আরো এভাবে বলা যায় অ্যাটমস অফ সেম এলিমেন্ট, atoms of same element with different mass. ওকে, তাহলে এটা হচ্ছে গিয়া ডেফিনেশন অফ আইসোটোপ, অ্যাটমস অফ সেম এলিমেন্ট। এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া যে অ্যাটমস অফ সেম এলিমেন্ট, একই এলিমেন্টের অ্যাটম, অ্যাটমস অফ সেম এলিমেন্ট। ওকে, so atoms of same element with different mass is called isotope বা are called isotope, এটাকে আইসোটোপ বলে। তার এক্সাম্পল তোমরা যে এক্সাম্পল সোফার জানো সেটা দিয়ে এই এক্সাম্পল দিচ্ছি আর কি। হাইড্রোজেন, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, স্যার হাইড্রোজেন, ওকে, তাহলে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন মানে আছে, বাট এগুলো হচ্ছে কি তোমরা জানো যে বাই দিস টাইম যে এই আইসোটোপটাই হলো 99.99%। ফার্স্ট আইসোটোপ যেটা হাইড্রোজেন আইসোটোপ, ওটাই 99.99%। তার মানে হচ্ছে গিয়া তোমার এই আইসোটোপটা যদি 99.99% হয়, তাহলে তো বাকি থাকতেছে 0.1%। সেই 0.1% এর মধ্যে বাকি আইসোটোপ গুলোর কন্ট্রিবিউশন কেমন সেটা তো বুঝতে পারতেছো। যার জন্য এই তিনটা হচ্ছে মেজর আইসোটোপ, এগুলো মেনশন করলে দিস ইজ এনাফ। ওকে, তাহলে তোমার ফার্স্ট আইসোটোপটাকে আরেকটা বলে যে প্রোটিয়াম। প্রোটিয়াম যেহেতু একটা প্রোটন থাকে, তো এটা হচ্ছে গিয়া প্রোটিয়াম। দেন ডিউটেরিয়াম, দেন ট্রিটিয়াম। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই হচ্ছে থ্রি আইসোটোপ অফ হাইড্রোজেন, মানে কমন আইসোটোপ যেটাকে বলা হয়। ফর এক্সাম্পল এটা এনাফ, এমনকি দুইটাও এনাফ ছিল, জাস্ট দেখানো যে কিসের বেসিসে এর আইসোটোপ, কি মিউচুয়াল কি সেম, সেটা হচ্ছে আইসোটোপ। তাহলে প্রোটন নাম্বার ইকুয়াল, মাস নাম্বার ডিফারেন্ট, প্রোটন নাম্বার ইকুয়াল, মাস নাম্বার ডিফারেন্ট। যেহেতু প্রোটন নাম্বার ইকুয়াল, তাহলে অ্যাটমিক নাম্বার ইকুয়াল, অ্যাটমিক নাম্বার ইকুয়াল মানে সেম এলিমেন্ট। আর প্রোটন নাম্বার ইকুয়াল, মাস নাম্বার যদি ডিফারেন্স হয়, তাহলে নিউট্রন নাম্বার ডিফার করে, তখন নিউট্রন নাম্বার ডিফার করে, তাই না? তাহলে প্রোটন নাম্বার সেম, এইটাই শুধু সেম, নিউট্রন ডিফারেন্স, মাস নাম্বার ডিফারেন্স। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার ডেফিনেশন অফ আইসোটোপ আর কনসেপ্ট অফ আইসোটোপ। কনসেপ্ট অফ আইসোটোপ এটা হচ্ছে 99.99%। পরবর্তীতে যেগুলো আছে এগুলো ধরো 0.1% এর মধ্যে। এখন তোমার স্টেবল আইসোটোপ, মানে আইসোটোপ গুলোর মধ্যে তুমি দেখো তো যে হাইড্রোজেনের কোন আইসোটোপটা স্টেবল, এটা আছে, কার্বনের কোন আইসোটোপটা স্টেবল, এটা, অক্সিজেনের কোন আইসোটোপটা স্টেবল, এটা, তাই না? এই যে তোমার কোন যে আইসোটোপগুলো স্টেবল, সেগুলোতে কিন্তু একটা তোমার ইয়ে আছে, একটা ইনফরমেশন আছে, তোমরা জানো কি জানো না বলি, মানে একটা সুন্দর একটা ইনফরমেশন আছে যে দেখো কোনগুলো স্টেবল, কোনগুলো স্টেবল, যেগুলোর মধ্যে প্রোটন আর নিউট্রনের ডিফারেন্স খুব কম। প্রোটন নিউট্রনের যে ডিফারেন্স সেটা যত কম হবে ওটা তত স্টেবল। যেমন এটাতে তো ধরো নিউট্রনই নাই, এটাতে তো নিউট্রন নাই, ফলোড বাই এটাতে গেলে দেখো 12 - 6 মানে কত, 6, দ্যাট মিন্স প্রোটন 6, নিউট্রন 6, 16 - 8, 16 - 8 তার মানে কি 8, নিউট্রন 8, প্রোটন 8, নিউট্রন 8, প্রোটন 8। তার মানে কোনগুলো স্টেবল কম্পারেটিভলি, আইসোটোপের মধ্যে কোনগুলো স্টেবল, এই আইসোটোপগুলোর মধ্যে প্রোটন এন্ড নিউট্রনের যে ডিফারেন্সটা
এটা যত লেস হবে, যত কম হবে, এই আইসোটোপটা তত স্টেবল। তার মানে তোমরা যে কমন আইসোটোপ জানো বা যাদেরকে স্টেবল জানো তাদের ক্রাইটেরিয়া হচ্ছে এটা, যে নিউট্রন আর প্রোটনের ডিফারেন্স যত কম সেটা তত স্টেবল। যাই হোক, এই হচ্ছে গিয়ে আইসোটোপ। আচ্ছা, আরেকটু এখানেই বলে ফেলি, আইসোবার। আইসোবার এটার জন্য আর ডেফিনিশনে যাচ্ছি না, এক্সাম্পল দিয়ে সরাসরি যাচ্ছি। একটা কপার 2964 আর হচ্ছে জিঙ্ক 6430। তার মানে এই দুইজন হচ্ছে মিউচুয়ালিটি আইসোবার, মিউচুয়ালি আইসোবার। ওকে, ইন দিস কেস proton number different, mass number equal, proton number different, mass number equal, so that they are isobar। এরা হচ্ছে আইসোবার। তো এরকম আরো আইসোবার আছে, there are lot of example। তাহলে এই হচ্ছে কি আইসোবার যাদের mass number equal, এটা আইসোবার। তাহলে আইসোটোপ, আইসোবার, দেন হচ্ছে আইসোবার এন্ড আইসোটোন। আইসোটোন এক্সাম্পল দিয়ে যাই সরাসরি, 14 কার্বন, 16 অক্সিজেন। এখন এইটা কার্বনের কোন একটা আইসোটোপ, কার্বনের এটা কিন্তু একমাত্র কার্বন না, এটা কার্বনের কোন একটা আইসোটোপ, 614 আইসোটোপ, এন্ড কার্বনের 614 আইসোটোপ अवेलेबल, 614 কার্বন আইসোটোপ আর 816 অক্সিজেন আইসোটোপ। এই দুইজন মিউচুয়ালি হচ্ছে কি আইসোটোন। কিসের বেসিসে? কারণ হচ্ছে এই যে 14 - 6 করলে কত হয় 8, আবার 16 - 8 করলে কত হয় 8। তার মানে এই 8 হচ্ছে এদের নিউট্রন নাম্বার, নিউট্রন নাম্বার। তার মানে ম্যাস নাম্বার, প্রোটন নাম্বার ডিফারেন্ট, ম্যাস নাম্বার ডিফারেন্ট, প্রোটন নাম্বার ডিফারেন্ট, ম্যাস নাম্বার ডিফারেন্ট, বাট সেম হচ্ছে তাদের নিউট্রন নাম্বার, সেম হচ্ছে নিউট্রন নাম্বার। দ্যাট মিন্স এই দুইটা ডিফারেন্সটা সেম। এটা হচ্ছে আইসোটোন। তো সিম্পল, তোমরা জানো যে কারা মিউচুয়ালি আইসোটোন, এরা হচ্ছে আইসোটোন। আচ্ছা, নাও দা অ্যানাদার ওয়ান, সেটা হচ্ছে আইসোইলেকট্রনিক। আইসোইলেকট্রনিক তার মানে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোইলেকট্রনিক। ওকে, আচ্ছা শোনো, তোমরা তো একটু চিন্তা করো, যদি এমসিকিউ বেস কোশ্চেন হয়, তাহলে এমসিকিউ তে এ বি সি ডি চারটা অপশন না, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি হলে এইখানে একটা এ, একটা বি, একটা সি, একটা ডি হতেই পারে। খুব সিম্পল সেটআপ হয়ে যায় না তখন, যে এই যে তিনটা দিলে কোনো একটা হয়তো অ্যান্সার হবে, রাইট না? তাহলে এবার আসো যে আইসো ইলেকট্রনিক কিসের বেসিসে, আইসো ইলেকট্রনিকের কনসেপ্টটা কি। তার মানে আমরা বুঝতে পারতেছি কিছুটা প্রিডিক্ট করা যাচ্ছে যে এটা আইসো ইলেকট্রনিক কেন বলবো। তার মানে ইলেকট্রন নাম্বার ইকুয়াল, ইলেকট্রন নাম্বার ইকুয়াল। এখন তুমি বলো যে স্যার ম্যাথ নাম্বার যাদের ইকুয়াল তাদের তো ইলেকট্রন নাম্বার ইকুয়াল ছিল, যাদের ম্যাথ নাম্বারে সরি যাদের আইসোটোপ ছিল, যারা অর্থাৎ যারা প্রোটন নাম্বার ইকুয়াল ছিল তাদের তো স্যার ইলেকট্রন নাম্বার ইকুয়াল ছিল, যাদের প্রোটন নাম্বার ইকুয়াল ছিল তাদের তো স্যার ইলেকট্রন নাম্বার ইকুয়াল ছিল, অর্থাৎ যারা আইসোটোপ তারাও তো অলসো আইসো ইলেকট্রনিক, রাইট না? আচ্ছা, এই জন্য আমি একটু বলি, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়া আইসোটোপ, আইসোবার, আইসোটোন এদের আলোচনার থেকে একটা বাইরের আলোচনা, একটা অন্য কনসেপ্ট, ডিফারেন্ট কনসেপ্ট। যেমন মনে করো, তুমি মনে করো আইসোমার, আইসোমার আছে না একটা ওয়ার্ড আইসোমার। আর তুমি যদি মনে করো যে এখানে আমি আইসোমার আলোচনা করতে যাই, কথার কথা, তাহলে তুমি যদি মনে করো যে আইসোমারের আলোচনা আর এই আলোচনা এক আলোচনা, তাহলে কি হয় কথাটা? এখানে আমি আইসোমার পয়েন্ট হিসেবে একটা লিখলাম, লিখে আমি আলোচনা করলাম। তার মানে কি এমন হইলো যে আইসোমার এদের এদের সাথে কম্পারেবল, বা আইসোমারকে এই এদের সাথে কম্পেয়ার করা যায়, রাইট না? সো আইসোমার ওয়ার্ড হিসেবে এদের সাথে মিল আছে, ওয়ার্ড মিনিং এ ওয়ার্ডের একটা হয়তো সিমিলারিটি আছে, কিন্তু আইসোমার অন্য একটা আলোচনা। ঠিক আইসো ইলেকট্রনিকটা ওইভাবে চিন্তা করো, যেটা অন্য আলোচনা। ওকে, এখন আইসো ইলেকট্রনিক কাদেরকে বলি? যেমন মনে করো কয়েকটা পেয়ার দেখাচ্ছি আমি, ফর এক্সাম্পল যেমন ফ্লোরাইড অক্সাইড, দুটো নেগেটিভ আয়ন, আইসো ইলেকট্রনিক। ফ্লোরাইড অক্সাইড আইসো ইলেকট্রনিক না, কারণ এর কাছে 10 ইলেকট্রন, ওর কাছেও কি 10 ইলেকট্রন। আচ্ছা, আবার ফ্লোরাইড আর সোডিয়াম প্লাস এরাও কি আইসো ইলেকট্রনিক না? ফ্লোরাইড আর সোডিয়াম প্লাস, কারণ এটাতে 10 ইলেকট্রন, এটাতেও এখন কি 10 ইলেকট্রন। ক্লোরিন মাইনাস আর হচ্ছে ধরো ক্যালসিয়াম 2 প্লাস, এগুলোকে আইসো ইলেকট্রনিক না, কারণ এখানে 18 ইলেকট্রন আর এখানেও কি 18 ইলেকট্রন। তাহলে বুঝতে পারতেছো যে তোমার আইসো ইলেকট্রনিক যেটা ব্যাপারটা, আইসো ইলেকট্রনিক, সেই আইসো ইলেকট্রনিকটা কার কার মধ্যে হতে পারে? মানে এরা আয়নের সাথে আয়নের মেনলি হয় আর কি, এমন না যে অ্যাটম অ্যাটম আয়ন হতে পারে, অ্যাটম আর আয়নও হতে পারে। যেমন মনে করো আর্গন, আর্গন, আর্গনের সাথে হলো ক্যালসিয়াম 2 প্লাস,
আর্গনে 18 ইলেকট্রন, ক্যালসিয়াম 2 প্লাসেও তো 18 ইলেকট্রন, ওই হিসেবে এটা আইসো ইলেকট্রনিক, ওই হিসেবে এটা আইসো ইলেকট্রনিক। তার মানে মানে ইকুয়াল ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, মানে ওই কনসেপ্টটা আইসো ইলেকট্রনিকটা এটা ওদের থেকে আলাদা একটা কনসেপ্ট আর কি, যে যারা হোল্ড করে সেম ইলেকট্রন, যাদের কাছে থাকে সেম ইলেকট্রন, তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এই আইসো ইলেকট্রনিকের কথাটা আসে কেন, আইসো ইলেকট্রনিকের কথাটা আসে কোন জায়গা থেকে? সেটা হলো ধরো সোডিয়াম আর ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরাইড এটা একটা আয়নিক কম্পাউন্ড, আবার সোডিয়াম আর ক্লোরাইড ওটাও একটা আয়নিক কম্পাউন্ড, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড। এইটা একটা ক্রিস্টাল ল্যাটিস, এইটাও একটা ক্রিস্টাল ল্যাটিস। অন্য আলোচনায় নিয়ে গেলাম, কিন্তু কথার কথা কেন আইসো ইলেকট্রনিকের দরকার পড়বে, মানে আননেসেসারি না সেটা বোঝানোর জন্য। সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল, সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল। এই যে ক্রিস্টালের স্টেবিলিটি বা এই ক্রিস্টালের যে টাইপ, সেই টাইপটা অনেকটা ডিপেন্ড করে যে এটা কি আইসো ইলেকট্রনিক নাকি না, আইসো ইলেকট্রনিক নাকি না, তার উপরে কিন্তু ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক্স এর এটা ম্যাটার করে। ক্রিস্টাল কেমন হবে, ক্রিস্টালের স্টেবিলিটি কেমন হবে, ক্রিস্টালের ফরমেশন কেমন হবে, সেটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আইসো ইলেকট্রনিক নাকি না, আইসো ইলেকট্রনিক নাকি না। আইসো ইলেকট্রনিক হলে বন্ড এনার্জি বেশি থাকে, আইসো ইলেকট্রনিক হলে এরা বেশি ক্লোজ থাকে, আইসো ইলেকট্রনিক হলে এদের বন্ড এনার্জি বেশি থাকে, স্ট্রং থাকে। তাহলে এই যে তুমি তখন এই কথাটা যে বলতে যাচ্ছ আইসো ইলেকট্রনিক হইলে, আইসো ইলেকট্রনিক হইলে, নেক্সট টাইম তো তোমার কোশ্চেন থাকবে আইসো ইলেকট্রনিক এই জিনিসটা কি আবার, সেটাই আর কি বুঝানো, এটাতে আয়নের সাথে আয়ন মেইনলি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা বেসিক টপিক যে ইলেকট্রনিক। আচ্ছা, তারপরে একটা বেসিক টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাটমিক ম্যাস। দেখো অ্যাটমিক ম্যাসের আমরা একটু ভ্যারাইটি নিয়ে একটু কথা বলি। অ্যাটমিক ম্যাসের একটু ভ্যারাইটি, অ্যাটমিক ম্যাসের একটা ভ্যারাইটি কি, যে এটা হচ্ছে গিয়ে একটা আছে যে অ্যাকচুয়াল ম্যাস, একটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, মানে অ্যাকচুয়াল ম্যাস অফ অ্যাটম। অ্যাকচুয়াল ম্যাস অফ অ্যাটম কি? অ্যাকচুয়াল ম্যাস অফ অ্যাটম তোমরা জানো যে ভেরি স্মল, না ভেরি স্মল ম্যাগনিটিউড। ধরো হাইড্রোজেনের ম্যাস, এটা হাইড্রোজেনের ম্যাস কত, 1.67 10 ইনভার্স 24 গ্রাম। হাইড্রোজেনের ম্যাস কত, 1.67 10 ইনভার্স 24 গ্রাম। তার মানে কি, এটা ভেরি নেগলিজিবল এন্ড ভেরি স্মল একটা ম্যাগনিটিউড, স্মল একটা ম্যাগনিটিউড। তাহলে অ্যাটমিক ম্যাস খুবই কি, সবসময় কি হবে, অ্যাটমিক ম্যাস মানে এটা খুব স্মল একটা ম্যাগনিটিউড হয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস। আরেকটা ম্যাসকে আমরা বলি হচ্ছে রিলেটিভ ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস। সাপোজ হাইড্রোজেনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত, 1.0, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। হাইড্রোজেনের যে ওয়ান ম্যাস বলি আমরা, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। আর তোমরা জানো যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক mass is equal to mass of one atom by 1/12 mass of carbon 12 atom। এটা জানো তোমরা, জাস্ট তোমাদের সামনে আবার সামনে আনা আর কি, জাস্ট তুলে ধরা আর কি, তোমরা জানো, কিন্তু সেগুলো আবার তোমাদের ফ্রন্টে নিয়ে আসা, আর কিছু না। রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ হাইড্রোজেন 1। রিলেটিভ অ্যাটমিক ম্যাস আছে কোত্থেকে, রিলেটিভ অ্যাটমিক ম্যাস আছে কোত্থেকে, রিলেটিভ অ্যাটমিক ম্যাস হলো ম্যাস অফ ওয়ান অ্যাটম, ম্যাস অফ ওয়ান অ্যাটম। ওয়ান অ্যাটম মানে কি, যে অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক ম্যাস তুমি জানতে চাচ্ছ, ওয়ান অ্যাটম। আর হচ্ছে 1/12 ম্যাস অফ কার্বন 12 অ্যাটম, 1/12 ম্যাস অফ কার্বন 12 অ্যাটম। তার মানে কার্বন 12 যে অ্যাটম আছে, কার্বন 12 অ্যাটম বলতে কাকে মিন করতেছে, কার্বন 12 বলতে মিন করতেছে যার কিনা ম্যাস 12, যার কিনা ম্যাস 12, ওই আইসোটোপটাকে মিন করতেছে। কার্বন 12 বলতে কাকে মিন করতেছে, কার্বন 12 বলতে মিন করতেছে ওই আইসোটোপ যেটা কার্বন 12 ম্যাস, ম্যাস যার, ওটার 1/12, ওইটার 1/12 এর ম্যাস, ঠিক আছে। তাহলে mass of one atom upon mass of one atom upon 1/12 mass of carbon 12 atom। তাহলে কার্বন 12 অ্যাটমের 1/12 এর যে ম্যাস, তার রেসপেক্টে একটা অ্যাটমের ম্যাস কত টাইম, কত টাইম, সেটা হচ্ছে কি তার রিলেটিভ অ্যাটমিক ম্যাস, সেটা তার রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এবং সেটা কত হাইড্রোজেনের, সেটা কত হাইড্রোজেনের বেলায় কত, সেটা 1, হাইড্রোজেনের সময় সেটা কত 1। কারণ কি জানো, কার্বন 12 এর, কার্বন যে 12 তার 1/12 এর ম্যাস হচ্ছে কত জানো, এই ম্যাসটা, অর্থাৎ 1/67 10 ইনভার্স 24। স্যার 1.66 তো 1.66 বই লেখা।
আচ্ছা যাই হোক, এইটা 6 টা আমি হয়তো ইয়ে করে নিচ্ছি, 6 7 করে নিচ্ছি, কথা বুঝতে পারছো? তো এটা 6 7 6 6 একটু ভ্যারি করতে পারে, তাহলে 6 7 করে নিচ্ছি আমি, হোল্ড ইট, যেটা 6 7। তাইলে এই ম্যাথটা কত? এই ম্যাথ কিন্তু, অর্থাৎ কার্বনের ম্যাথকে যদি তুমি আবার 112 করো, তাহলে কিন্তু এই ম্যাথ পাবো, তাহলে কিন্তু আবার এই ম্যাথ পাবো, রিমেম্বার, ঠিক আছে? তাহলে এই ম্যাথ পাবো, হ্যাঁ। তাহলে তার মানে তোমরা দুটো জিনিস দেখো, একটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ, একটা হচ্ছে রিলেটিভ ম্যাথ। অ্যাকচুয়াল ম্যাথ, রিলেটিভ ম্যাথ। এখন তোমরা জানো যে রিলেটিভ থেকে অ্যাকচুয়ালে যেমন খুব সহজেই বের করা যায়, আবার অ্যাকচুয়ালকে আবার রিলেটিভে নিয়ে আসা যায়ও খুব সহজে। কিভাবে সেটা? আচ্ছা তার আগে একটু বলি, 112 mass of carbon 12 atom is called 1 AMU। এটাও জানো, জানো হয়তো। 112 mass of carbon 12 atom কত? 1 AMU। 1 AMU মানে অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাটমিক ম্যাস ইউনিট। তার মানে 112 mass of carbon 12 atom হচ্ছে গিয়ে 1 AMU, তার মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, এন্ড যেটা অলসো অনেক সময় বলে 1 ডালটন। ওইটাই হচ্ছে 1 ডালটন, ওটাই হচ্ছে 1 ডালটন ইউনিট, কিন্তু ডালটনেও অনেক সময় ইউনিট মেজার করা হইতো। 1 ডালটন মানে 1 এমইউ, 1 এএমইউ। তার মানে কার্বন 12 এর ব্যাসের যে 112 ব্যাস, এটা হচ্ছে কি 1 এএমইউ। তাহলে 1 এর তুলনায় একটা যদি 2 টাইমস হয়, তাহলে সে 2। 1 এর তুলনায় একটা যদি 80 টাইমস হয়, সে 80। 1 এর তুলনায় কেউ যদি মনে করো 30 টাইম হয়, তাহলে সে 30 হবে, তার নিচে তো 1, ঠিক না? তাইলে কার্বনের এই ম্যাথটাকে বলা হয় 1 AMU, 1 AMU। এই জন্য মলিকুলার ম্যাথ বা অ্যাটমিক ম্যাথের পাশে কখনো তোমরা গ্রাম লেখো না। যেমন মনে করো তুমি যদি বলো যে অক্সিজেনের অ্যাটমিক ম্যাথ কত, 32, লিখে ফেলে দাও, কিন্তু 32 AMU লিখো না, ঠিক আছে? এরকমটা আর কি। তাহলে কার্বন 12 এর ম্যাথটাকে 1 AMU ধরা হয়, এটা হচ্ছে কার্বন স্কেল, এটাকে কার্বন স্কেল ধরা হয়, কার্বন স্কেল অনুযায়ী। আচ্ছা, আরেকটা যেটা আই wanted to mention, সেটা হচ্ছে যে এই যে অ্যাকচুয়াল ম্যাথ টু রিলেটিভ ম্যাথ অথবা রিলেটিভ ম্যাথ টু অ্যাকচুয়াল ম্যাথ, এটা খুব ইজি একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ধরো অ্যাকচুয়াল ম্যাথ টু রিলেটিভ ম্যাথ, অ্যাকচুয়াল ম্যাথ টু রিলেটিভ ম্যাথ, এই জায়গায় অবশ্যই তোমার কাছে অ্যাকচুয়াল ম্যাথটা খুব বেশি পপুলার না, বা অ্যাকচুয়াল ম্যাথ তুমি অতটা জানো না, কিন্তু তারপরে বললাম অ্যাকচুয়াল ম্যাথ টু রিলেটিভ ম্যাথ মানে কি? সেটা হচ্ছে যে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ম্যাথ ইনটু রিলেটিভ ম্যাথ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ ইনটু 6.023 10 to the power 23, 6.023 10 to the power 23, 6.023 10 to the power 23, দ্যাটস ইট। তার মানে হলো হাইড্রোজেনের অ্যাকচুয়াল ম্যাথ কত? 1.67 10 to the power মাইনাস কত? 24, আর এটাকে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা ক্লোজ টু 1 আসবে। হয়তো 1 একেবারে অ্যাকুরেট আসবে না, কিন্তু ক্লোজ টু 1 আসবে, ক্লোজ টু 1 আসবে, অ্যাপ্রক্স 1 আসবে। তার মানে 1 ধরো, স্যার 1 এই ধরো। অ্যাকচুয়াল ম্যাথটা তো সবসময় মুখস্থ থাকে না, সব এলিমেন্টারি। না না, আমি সেটা কিন্তু বলেই নিছি যে অ্যাকচুয়াল ম্যাথ তো তোমার মুখস্থ না, কিন্তু ধরো কথার কথা যে একটা অ্যাকচুয়াল ম্যাথ তো মুখস্থ আছে, এবং সেটার সাথে অ্যাভোগাড্রো রিলেশন কি, অ্যাভোগাড্রো নাম্বারের রিলেশন কি। তার মানে যে কোনো অ্যাকচুয়াল ম্যাথ কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার মানে তার রিলেটিভ ম্যাথ, ঠিক না? এই জন্যই তো তোমরা বলো যে একটা সাবস্টেন্সের 1 মোলার ম্যাথ মানে কি, তার অ্যাটমিক ম্যাথ। একটা সাবস্টেন্সের 1 মোলার ম্যাথ হচ্ছে তার হলো অ্যাকচুয়াল রিলেটিভ ম্যাথ, ঠিক না? তাহলে কিসের সাথে কি আছে দেখো। আচ্ছা এবার আসো অন্য যেটা, সেটা রিলেটিভ টু অ্যাকচুয়াল, রিলেটিভ ম্যাথ টু অ্যাকচুয়াল। তাইলে এটা তো বুঝেই ফেলতেছো, অ্যাভোগাড্রো দিয়ে ডিভাইড রিলেটিভ টু করে দিব। অ্যাকচুয়াল, ডিভাইড করা, ঠিক না? তাহলে অ্যাকচুয়াল ম্যাথ ইজ ইকুয়াল টু রিলেটিভ ম্যাথ বাই হচ্ছে 6.023 10 to the power 23, রাইট? তাইলে এখন রিলেটিভ ম্যাথ তো তুমি লট অফ জানো, তুমি যা জানো সেটা বসাও। ইউরেনিয়াম 92, ইউরেনিয়ামের ম্যাথ হচ্ছে গিয়া তোমার হলো গিয়া 235, ডিভাইড করো এটা দিয়ে, চলে আসবে তার ম্যাথ। যারটা বসাবা এখানে তারটাই বসাও। ক্লোরিন বসাও 35.5, ডিভাইড করো। ক্যালসিয়াম বসাও 40, ডিভাইড করো, ঠিক না? তো এটা এই ট্রানজিশনটা সহজ, ঠিক না?
আচ্ছা, এইবার আসো ভাই, আরেকটা জিনিস তোমাদেরকে অলরেডি স্কুল থেকেই শিখে দেওয়া আছে, সেটা হলো গিয়া বলা হয় এভারেজ রিলেটিভ ম্যাথ। এভাবে জেনে আসছো যে এভারেজ রিলেটিভ ম্যাথ, যদিও এটাকে আমরা এখানে ইউজ করতেছি আইসোট্রপিক ম্যাথ, এই ম্যাথটাকে তখন বলা হচ্ছে আইসোট্রপিক ম্যাথ। এভারেজ রিলেটিভ ম্যাথ তোমরা যেটা করে আসছো, এভারেজ রিলেটিভ ম্যাথ, এটাকে আইসোট্রপিক ম্যাথও বলা হয়। আইসোট্রপিক ম্যাথ বা এভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাথ সেম থিং। তো সেটাই কি করে আসে, হ্যাঁ, এভারেজ রিলেটিভ ম্যাথ বা আইসোট্রপিক ম্যাথে কি করে আসে, ওটা আছে এভাবে। তোমরা অলরেডি দেখে ফেলছো ক্লোরিনের যে একটা আইসোটোপ 1735, ক্লোরিনের অ্যানাদার আইসোটোপ হচ্ছে 1737। এখন ক্লোরিনের 35 যে আইসোটোপটা, সেটা তো ম্যাথ কত শো করতেছে 35, আর 37 যে আইসোটোপ সে কত শো করতেছে 37। তার মানে আর্থে যত ক্লোরিন আছে তা এক আইদার হচ্ছে সে 35 অর সে হচ্ছে 37। এখন ক্লোরিনের অ্যাটমিক ম্যাথ তাহলে তুমি কত ধরবা, ক্লোরিনের অ্যাটমিক ম্যাথ তাহলে কত ধরবা, তখন তুমি আমাকে সাজেস্ট করবা যে স্যার আমরা এভারেজ ধরি, আমরা এভারেজ ধরি। তখন আমি আবার ডিসএগ্রি করব। কোন কেন ডিসএগ্রি করব, যে আমি বলবো যে তুমি কেন নরমাল এভারেজ করবা, বা তুমি এভারেজটা যে নরমাল এভারেজ, তুমি মনে করো নরমাল এভারেজের কথা ভাবলা, আমি ডিসএগ্রি করলাম কেন, তুমি যদি নরমাল এভারেজ করে বলো যে 36, তাইলে কেউ একজন মাইন্ড করবে। কে মাইন্ড করবে? যার অ্যাবান্ডেন্স মোর, যার অ্যাবান্ডেন্স মোর। তোমরা জানো যে এটা হচ্ছে আর্থে 75% আর এর আর্থে হচ্ছে 25%। এখন তুমি যদি নরমাল এভারেজ করে 36 করে দাও, তাহলে তাকে তুমি ডিসক্রাইব করলা, বুঝছো? সে তো দাবি করবে যে আমি তো তাহলে এইটা 75% এর ম্যাথ আর এটা 25% এর ম্যাথ নিয়ে যদি তুমি পৃথিবীতে যত ক্লোরিন আছে তাদেরকে 36 ধরো, তাহলে এটা ব্যালেন্স হবে? কোনোদিনও ব্যালেন্স হবে না। সেই জন্যই কি করা হয়, এভারেজ আইসোট্রপিক ম্যাথ নেওয়া হয় কিভাবে, অ্যাবান্ডেন্স থেকে নেওয়া হয়। 35 এর ইনটু করা হবে 75% এর জন্য, 5% দিয়ে প্লাস 37 আইসোটোপটাকে করতে হয়, তার থেকে নিতে হয় 25%। তাহলে ওর থেকে 75% আর এর ম্যাথের থেকে হলো 25%। তাইলে এর থেকে পাওয়া যাবে 26.25 আর ওর কাছ থেকে পাওয়া যাবে 9.25। তখন আমরা পাইতেছি হলো 35.5। তোমরা বুঝতে পারছো কোথেকে আসছে এই 35.5? তাহলে ক্লোরিন কত? 35.5। ক্লোরিন হচ্ছে 35.5। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লোরিনের অ্যাটমিক ম্যাস যেটা 35.5, এটা হচ্ছে এভারেজ রিলেটিভ ম্যাস। এটাই হচ্ছে দিস টাইপ অফ ম্যাথ হচ্ছে এভারেজ রিলেটিভ ম্যাথ বা আইসোটোপিক ম্যাথ। আইসোটোপিক ম্যাথ বলে, যে মিন্স হচ্ছে আইসোটোপিক ম্যাথ। আচ্ছা, এখন হাইড্রোজেনের দেখো তোমরা, হাইড্রোজেনের আইসোটোপ যেটা 11 সেটা 99.99%। আর তার কারণে এই হাইড্রোজেনের ম্যাথকে আমরা কত রাখতেছি? 1 রাখতেছি, তাই না? কারণ যে কিনা 99.99%, সেই তো হচ্ছে সব, তাহলে তার ম্যাথই তো হচ্ছে হাইড্রোজেনের ম্যাথ, এমনটা আর কি। তাহলে এই হচ্ছে অ্যাটমিক ম্যাথের কিছু কনসেপ্ট আর কি। আরেকটা ছোট্ট ইস্যু শেয়ার করে যাচ্ছি, সেটা হলো যে সিগনিফিকেন্ট অফ সিম্বল, মানে জাস্ট কোনো কিছুকে ছেড়ে না যাওয়া আর কি। সিগনিফিকেন্ট অফ সিম্বল, ধরো এক্স, এখানে হলো জেড, এখানে হলো এ, এখানে এন, আর এখানে হলো গিয়া প্লাস মাইনাস এম, মানে আমি কোনো কিছুকে একদম ইগনোর করে যাচ্ছি না আর কি। সিগনিফিকেন্স অফ সিম্বল, মনে করো এটা একটা সিম্বল, একটা অ্যাটমের সারাউন্ডিং এ কি কি তোমার থাকে আর কি, হ্যাঁ, অ্যারাউন্ড এন অ্যাটম কি কি থাকে, অ্যারাউন্ড এন অ্যাটম কোনটা কি মিন করে সেটা আর কি। তোমরা জানো হয়তো যে এইটা কি মিন করে, যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ক্যালসিয়াম 2+, 40-20, আরেকটা লিখে ধরো ক্লোরিন 2 দেওয়া এখানে, ধরো হচ্ছে গিয়া 1735 মাইনাস, মানে ভাইবো না যে ওটা এক্সিস্ট করে, এক্সিস্টের দরকার নাই, আমি এক্সিস্ট করা করে নিয়ে কথা বলছি না। এইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? জেড এর ভ্যালু, মানে অ্যাটমিক নাম্বার। এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এ, ম্যাথ নাম্বার। এই যে এন যেটা আছে এখানে নাই, বাট এখানে আছে। এন হলো অ্যাটমিসিটি বলে, অ্যাটমিসিটি।
এটা বলে অ্যাটমিসিটি, মানে কয়টা অ্যাটম আছে, কনসিস্টিং হাউ মেনি অ্যাটম, আর এটা হচ্ছে কি বুঝতে পারতেছে চার্জ কে রিপ্রেজেন্ট করতেছে, কাকে রিপ্রেজেন্ট করতেছে, চার্জ রিপ্রেজেন্ট করতেছে। তো এটা হচ্ছে কি সিগনিফিকেন্স অফ সিম্বল, একটা সিম্বলের সিগনিফিকেন্স কি সেটা। স্যার ল্যাপটপ অফ হয়ে গেছিল তো ওইটা দিয়ে এখন ঢুকলাম। হ্যাঁ, ল্যাপটপ অফ হয়ে গেছিল, ইয়েস স্যার, একটু চার্জের পরে এখন কি মানে মোবাইলে জয়েন করছো? না স্যার, এখন ল্যাপটপে ঢুকেছি, মাঝে মোবাইলে ছিলাম। ও মাসে মোবাইলে ছিল, আর আমি সেটা দেখতেছি যে তোমার দুইবার দেখাচ্ছে, একবার ওয়েটিং রুমে দেখাচ্ছে, আবার একবার ক্লাসেও দেখাচ্ছে। Yes, sir. আচ্ছা, তাহলে এটা হলো বললাম যে এই জিনিসটাও আমরা ইগনোর করলাম না যে সিগনিফিকেন্টটা কি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে ছোট মানে কিছু কিছু বেসিকের আইডিয়া। তবে আজকের ক্লাসের আমি যে টপিকটা নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মানে আজকের টপিক যেটা মেইন টপিক, যেটা তোমাদের আজকে ক্লাসের টার্গেট টপিক ছিল আমার, সেটা রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থ্রু গোল্ড ফয়েল। মানে এক্সপেরিমেন্টটা যদি আমরা মেনশন করি মানে কোনো কিছু না ছেড়ে, তাইলে আর কি এইটা হয় আর কি, যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থ্রু গোল্ড ফয়েল। অনেক সময় গুগলে সার্চ দিলে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট লিখলেই চলে আসে, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট লিখলেও চলে আসে, গোল্ড ফয়েল পর্যন্ত অনেক সময় যেতেও হয় না। তো তারপরেও এটা টোটাল যদি আমরা দেখি, টোটালিটি সেটা হচ্ছে গিয়ে যে রাদারফোর্ড আলফা পার্টিকেল scattering experiment through gold foil. Okay, Rutherford alpha particles scattering experiment through gold foil. So this is very significant experiment, and this is very essential part of your syllabus. খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ইলেকট্রন ডিসকভার বা প্রোটন ডিসকভার যেটা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রোটন সাবঅ্যাটমিক পার্টিকেল আলোচনা করতে গেছি, তো তাদের ডিসকভারি নিয়ে কথা বলতেই হয় সবকিছু জানতে গেলে, বাট ওইটা সিলেবাসে ওইভাবে ইনক্লুডেড না যতটা এটা ইনক্লুডেড, বা যতটা কোশ্চেন ওরিয়েন্টেড টপিক হচ্ছে এটা। তাহলে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থ্রু গোল্ড ফয়েল, আমরা আগে থেকে জেনে নেই যে এই এক্সপেরিমেন্টের এইম যেটা, সেটা হচ্ছে যে ডিসকভারি অফ নিউক্লিয়াস। মানে আমরা আগে এইমটা ঠিক করে নিলাম, এইমটা হচ্ছে ডিসকভারি অফ নিউক্লিয়াস। এইম ইজ ফিক্সড ওভার হিয়ার, যে ডিসকভারি অফ নিউক্লিয়াস, তার মানে ফাইনালি কি হবে, ইলেকট্রন ডিসকভার হবে, তাই তো। এইমটাই হচ্ছে যে ডিসকভারি অফ নিউক্লিয়াস। ওকে, তো আসো কাম টু দ্য পয়েন্ট, ডিসকভারি অফ নিউক্লিয়াস। তো what is the procedure, what is the experiment over here? আচ্ছা, এখন আমরা একটু আগে জেনে নেই নাম্বার 1 যে রাদারফোর্ডের তোমার হচ্ছে এক্সপেরিমেন্ট করতে যে তোমার কি কি জিনিস তাকে নিতে হইছে। তার একটা হচ্ছে যে তোমার থিন গোল্ড ফয়েল, একটা হচ্ছে থিন গোল্ড ফয়েল। থিন গোল্ড ফয়েল মানে হচ্ছে সিম্পলি তো বুঝতেছে যেটা ট্রু গোল্ড ফয়েল। ট্রু গোল্ড ফয়েল, যেহেতু ট্রু গোল্ড ফয়েল, তার জন্য বুঝাই যাচ্ছে যে এখানে একটা গোল্ড ফয়েল ইউজ হয়েছে, যেটা খুবই থিন, মানে পাতলা, এত পাতলা, থিন গোল্ড ফয়েল। এরকম থিন গোল্ড ফয়েল যেটা থিকনেস 0.004 সেন্টিমিটার, মানে খুবই পাতলা আর কি। ঠিক আছে, একটা পাতলা শীটের মতো একটা থিন গোল্ড ফয়েল। ঠিক আছে, এরকম একটা ধরো গোল্ড ফয়েল, থিন, খুব পাতলা একটা গোল্ড ফয়েল, কথা বুঝতে পারছো? ওরকম একটা থিন গোল্ড ফয়েল গেট টেকেন। নাম্বার 2 হচ্ছে থিন গোল্ডের পরে ফরজ ভাই, নাম্বার 2 হচ্ছে সোর্স অফ আলফা পার্টিকেল। সোর্স অফ আলফা পার্টিকেল তার মানে হচ্ছে যে এটা তো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তার মানে আলফা পার্টিকেল, তোমরা কিছুটা নলেজ থাকতে পারে, আলফা পার্টিকেল হচ্ছে ওয়ান radioactive particle, one radioactive particle. Okay, you know radioactive particles are alpha particle, beta particle, gamma particle. Alpha, beta, gamma, these are radioactive particles. These are radioactive particles. So alpha particles হচ্ছে one of them, তাদের মধ্যে একটা হচ্ছে আলফা পার্টিকেল। তাহলে সোর্স অফ আলফা পার্টিকেল মানে কি, তার মানে হচ্ছে যেখান থেকে আলফা পার্টিকেলের এমিশন হবে, যার কাছ থেকে আলফা পার্টিকেলের এমিশন হবে এমন আইসোটোপ, এমন এলিমেন্ট। ঠিক আছে, তার এক্সাম্পল হচ্ছে তোমার রেডিয়াম 88-228, এটা একটা এক্সাম্পল। রেডিয়াম একটা এলিমেন্ট
যেটা কিনা আলফা পার্টিকেল যার কাছ থেকে এমিশন হয় বা যার মধ্যে থেকে আলফা পার্টিকেলের এমিশন হয়, রেডিয়াম এলিমেন্ট, রেডিয়াম যে কিনা আলফা পার্টিকেলের এমিশন করে। তো এটা হচ্ছে যে সোর্স অফ আলফা পার্টিকেল। আচ্ছা, নাম্বার 3, তোমাদেরকে আলফা পার্টিকেলের লিটল বিট কনসেপ্ট কিন্তু দেওয়া হয়েছে সেই দিন, তোমরা দেখছি না হিলিয়াম 2+, সেটাতে আবার একটু যাবো। আজটা হচ্ছে থার্ড হলো যে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন, জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন, অর্থাৎ জিঙ্ক সালফাইডের কোটেড একটা স্ক্রিন ইউজ হবে, একটা স্ক্রিন ইউজ হবে, যেমনটা তোমরা মানে ক্যাথোড রে এমিশন টেস্টে বা ইলেকট্রন ডিসকভারিতে এন্ড প্রোটন ডিসকভারিতে আই হ্যাভ মেনশন যে একটা স্ক্রিন থাকে যেটা ভিতরে যায় ওই পার্টিকেল গুলা যখন হিট করে তখন সেখান থেকে লাইট রিফ্লেক্ট করে বা সেখান থেকে ভিজিবল লাইট রিফ্লেক্ট করে। তো ওই যে কাজটা করে সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড। তো এই জন্য দরকার ছিল হচ্ছে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন। তো এই হচ্ছে টোটাল প্রিপারেশন আর কি, অর্থাৎ এই এক্সপেরিমেন্টের জন্য রাদারফোর্ডের এই ছিল হচ্ছে জিঙ্ক সালফাইডের কারণেই কি ফ্লোরোসেন্ট আসে? ফ্লোরোসেন্স হয়, হ্যাঁ সেটাতে আসবো। তাহলে কি হলো যে এই হচ্ছে তার প্রিপারেশন, এই হচ্ছে তার ওভারঅল প্রিপারেশন, এটা নিয়েই সে এক্সপেরিমেন্টটা করে। এখন এই এক্সপেরিমেন্টটায় করতে যে আমরা এটাকে যদি ফিগার আউট করি তাহলে তোমরা ডেফিনেটলি ফিগার আউট করলে তোমরাই দেখবে যে এটা অনেক রকম ফিগার আউট পাওয়া যাবে বইয়ের মধ্যে বলো বা বিভিন্ন সোর্সে যাও, সেখানে অনেক রকম ফিগার আউট করে। তা আমি যেভাবে ফিগার আউট করতেছি সেটা দেখো এবং আমি কেমন ভাবে এটা করি। ঘটনা হচ্ছে যে তোমার এখানে একটা থিন গোল্ড ফয়েল তো ইউজ হয়েছে, রাইট না? এখন এই গোল্ড ফয়েলের মধ্যে কি আছে? গোল্ড অ্যাটম আছে, এনরমাস গোল্ড অ্যাটম আছে, ঠিক না? কোটি 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 গোল্ড অ্যাটম আছে। এখন এই গোল্ড অ্যাটম এই থিন ফয়েলের ভিতর যে আলফা পার্টিকেল থ্রো করছে, আলফা পার্টিকেল পাস করছে, কারণ এটা যখন পাস করছে বা থ্রো করছে তখন এই ফয়েলের মধ্য দিয়ে আলফা পার্টিকেলের যে অবজারভেশনটা সে ফলো করলো এটা আমি একটা অ্যাটমের রেসপেক্টে দেখাচ্ছি, মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটম, এটা একটা সিঙ্গেল অ্যাটম অফ গোল্ড, এটা সিঙ্গেল অ্যাটম অফ গোল্ড। এখন এই সিঙ্গেল অ্যাটম অফ গোল্ডের থেকে যে অবজারভেশন পাবো সেই অবজারভেশনটা থিন ফয়েলের পুরো অবজারভেশন, ঠিক আছে? জাস্ট থিন ফয়েল না হয়ে এটা একটা গোল্ড অ্যাটম দিয়ে দেখানো হয়েছে। ইজ দ্যাট ওকে? আচ্ছা, দিস ইজ এইটা আসো, এটা যেটা ড্র করলাম এটা হচ্ছে গিয়া চেম্বার একটা, এটা একটা চেম্বার যার মধ্যে কি আছে? সোর্স অফ আলফা পার্টিকেল। এটাই হচ্ছে কি সোর্স অফ আলফা পার্টিকেল, সোর্স অফ আলফা পার্টিকেল, এইটা হচ্ছে সোর্স অফ আলফা পার্টিকেল। দ্যাট মিন্স এটাই হচ্ছে রেডিয়াম, রেডিয়াম 88 to 28, রেডিয়াম 88 to 28। হ্যাঁ, আর জানো রেডিয়ামটা কিসে কনভার্ট হয়? রেডনে। রেডিয়াম রেডনে কনভার্ট হলে 86 হয় আর 224 হয়। তাহলে রেডিয়াম আলফা পার্টিকেলের এমিশনের পর রেডনে কনভার্ট হলো, রেডিয়াম আলফা পার্টিকেল এমিশন করে রেডনে কনভার্ট হয়, তাইলে সে কি লস করছে? দেখো তো, সে এখান থেকে 2 লস করছে না? কি লস করছে? 2। তাহলে নাও 2 আর আপ সেটা 228 224 কত লস হয়েছে? 4। তাহলে 2 আর 4 মানে প্রোটন নাম্বার 2 আর ম্যাস নাম্বার হলো 4, তাহলে এইটাকে লস করে রেডনে কনভার্ট হইছে। এখন 2 আর 4 হইলে এখানে কাকে তুমি অ্যালাউ করবা? হিলিয়ামকে। এই 2 4 হিসেবে এখানে কাকে অ্যালাউ করবা? তোমাকে যদি আমি বলি যে 6 12 বসাও তো কে এখানে? তুমি কার্বন বসাবা, এরকমটা আর কি। তাহলে যখন 2 4 দিলে হিলিয়াম বসাবা, কিন্তু যেটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, নিউক্লিয়াস থেকে তার কাছে ইলেকট্রন নাই, ইট জাস্ট 2 প্রোটন, এই জন্য এটা হচ্ছে 2+, এটা হচ্ছে 2+, যেটা আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম। আর এটা হচ্ছে আলফা পার্টিকেল। তো আলফা পার্টিকেল নট হিলিয়াম এট অল, আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস which contain 2 proton 2 neutron, which contain 2 proton 2 neutron. So this is alpha particle simply. তার মানে আলফা পার্টিকেল হচ্ছে একটা ডাই পজিটিভ পার্টিকেল, ডাই পজিটিভ পার্টিকেল। ডাই পজিটিভ পার্টিকেল হওয়াতে হয় কি একে দুইটা প্লাস দিয়ে বোঝানো যায়, এই যে এই যে মানে তুমি দুইটা প্লাস দিলে কাকে রিপ্রেজেন্ট করতে? ডাই পজিটিভ মানে কি? ডাই মানে দুই। স্যার ওটা তো বুঝছি স্যার, ডাই পজিটিভ হইলো কেমনে আলফা পার্টিকেলটা? মানে আলফা পার্টিকেলের মধ্যে আছে কি? দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। জি স্যার। দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, তাইলে দুইটা প্রোটন +2, দুইটা নিউট্রন 0, তাহলে ওভারঅল কি হলো? +2। ইলেকট্রন তো আর নাই,
ও বুঝছি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে এই যে দুইটা প্লাস কাকে রিপ্রেজেন্ট করতেছে, কি বুঝাই দিতেছে তোমাকে? দুইটা প্লাস দেখে তুমি কি বুঝতেছো যে এটা আলফা পার্টিকেল? এটা আলফা পার্টিকেল। ওকে, আচ্ছা, তাইলে এইটা একটা আলফা পার্টিকেল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে আলফা পার্টিকেল, তাই না? এগুলো কি করতেছে? পাস করছে কার ভিতর দিয়ে? গোল্ড ফয়েলের ভিতর দিয়ে। আর এটা একটা গোল্ড অ্যাটম। আচ্ছা, আর এর কি আছে পিছন দিকে? এটা হচ্ছে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন। স্ক্রিন এর কাজ কি? এটা হলো ফ্লোরোসেন্ট না? এটা কিসের কাজ করে? ফ্লোরোসেন্টের কাজ করে। ফ্লোরোসেন্টের কাজ করবে। ওকে, ফাইন। এখন এই আলফা পার্টিকেল যখন ফ্লো করছে, এটা তো পুরো অ্যারেঞ্জমেন্টটা। এবার আসো তার অবজারভেশন ওভার হিয়ার। এখান থেকে তার অবজারভেশন গুলো কি কি ছিল? হোয়াট আর দ্য অবজারভেশনস ওভার হিয়ার? তার অবজারভেশন ছিল কি? যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কি ছিল? আনডিফ্লেক্টেড। তার মানে এই যে দিস টাইপ অফ পার্টিকেল, এই পার্টিকেল হলো আনডিফ্লেক্টেড। এই পার্টিকেল হলো এই টাইপের পার্টিকেল, আনডিফ্লেক্টেড পার্টিকেল। অর্থাৎ তোমার অরিজিন এখানে, ভিজিবিলিটি এখানে, অরিজিন এখানে, ফ্লোরোসেন্স এখানে, তাহলে এটা স্ট্রেট লাইন, স্ট্রেট গেছে তাইলে, তো এটা হচ্ছে আনডিফ্লেক্টেড। তার মানে হি সেইড যে মোস্ট অফ দ্য পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড। মোস্ট অফ দ্য পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড। এই যে মোস্ট অফ দ্য পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড, মোস্ট অফ দ্য পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড। আচ্ছা, few particles were slightly deflected. Few particles were slightly deflected. কিছু পার্টিকেল কি করতে? স্লাইটলি ডিফ্লেক্ট করতে। তার মানে এইটা আরেকটা টাইপ, এটা আরেকটা টাইপ। এই টাইপটা কোন টাইপ? যেটা হচ্ছে স্লাইটলি ডিফ্লেক্টেড। স্লাইটলি ডিফ্লেক্টেড তার মানে হচ্ছে আনডিফ্লেক্টেড, স্লাইটলি ডিফ্লেক্টেড। ওকে, আচ্ছা, the third observation over here, very few particles were bounced back. Very few particles were bounced back. Very few particles were come back with own way. নিজের পথে ফিরে আসছে। Very few particles come back with its own way. নিজের পথে ফিরে আসছে বা bounce back, come back. Okay, so this type of particles also one type of particle. মানে this type of observation is one type of observation. Deflected, undeflected, undeflected, slightly deflected, completely deflected. Okay, this particle হচ্ছে deflected particle. Deflected particle. তাহলে এই পার্টিকেলটা I said very few, most few, very few, most few, very few. এই very few টা কত few সেটা বোঝানোর জন্য বলি, এটা হচ্ছে যে এই পার্টিকেলটা হচ্ছে 20,000 এ 1 পার্টিকেল। 20,000 এ 1 পার্টিকেল, তার মানে কতটা ভেরি ফিউ, মানে কত ফিউ? 20,000 এ 1 পার্টিকেল ডিফ্লেক্টেড। ওকে, সো দিস ইজ টোটাল অবজারভেশন ওভার হিয়ার। দিস ইজ দ্য টোটাল অবজারভেশন ওভার হিয়ার। এটা হচ্ছে তার টোটাল অবজারভেশন। ওকে, তাহলে কি মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার আনডিফ্লেক্টেড, ফিউ পার্টিকেলস ওয়ার স্লাইটলি ডিফ্লেক্টেড, এন্ড ভেরি ফিউ পার্টিকেলস bounce back. Very few particles come back with its own way. সো একটা কোশ্চেন ছিল, হলো সো নিউক্লিয়াসের কারণে যদি বাউন্স ব্যাক করে তাহলে ইলেকট্রনের কারণে কেন বাউন্স ব্যাক করলো না অ্যাটমটা? হ্যাঁ হ্যাঁ, এই আসতেছি। এবার আসলে ডিসিশন ওভার হিয়ার। What are the decisions over here? What are the decisions over here? Decision 1. Number 1 decision, most of the space in an atom empty. Most of the space in an atom empty. How he took this decision? কিভাবে ডিসিশন আসতে পারলো যে মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমপ্টি? কারণ হি অবজার্ভ মোস্ট অফ দ্য পার্টিকেল কি আনরিফ্লেক্টেড। যেহেতু মোস্ট অফ দ্য পার্টিকেল আনরিফ্লেক্টেড, তার মানে এখানে ফাঁকা জায়গা ছিল বলেই পার্টিকেল গুলো কি হয়ে গেছে? স্ট্রেইট চলে গেছে। বাট ইলেকট্রন ক্যান বি দেয়ার। মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম এমপ্টি, বাট ইলেকট্রন ক্যান বি দেয়ার। ইলেকট্রন সেখানে থাকতে পারে, ইলেকট্রন ওখানে থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। ওকে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের কোন কনসেপ্টটা জানা ছিল জানো? থমসন মডেল। থমসন মডেল ছিল যে ইলেকট্রন গুলা প্লাম পুডিং মডেল, যেটা ছিল প্লাম পুডিং, একটা পুডিং এর উপর ইলেকট্রন গুলো ছড়ায় থাকে, এরকম একটা কনসেপ্ট ছিল আর কি। তো
সেই জন্য সে বলছে বাট ইলেকট্রন ক্যান বি রেয়ার, মোস্ট অফ দ্য স্পেস ইজ ইন অ্যান অ্যাটম ইজ এমটি, বাট ইলেকট্রন ক্যান বি রেয়ার, ইলেকট্রন সেখানে থাকতে পারে। ওকে, as or since electron is lightest particle, electron is too light, এত লাইট যে আলফা পার্টিকেলের ডাইরেকশন চেঞ্জ করার মতো অ্যাবিলিটি তার নাই। এই আলফা পার্টিকেলের ডাইরেকশন চেঞ্জ করার মতো অ্যাবিলিটি ওই ইলেকট্রনের নাই। ইলেকট্রন আলফা পার্টিকেলের ডাইরেকশন চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে না, এবং ক্ষমতাও রাখে না, চাইবেও না। দুইটা জিনিস, অ্যাবিলিটিও নাই আবার চাইবেই না। চাইবে কি জন্য? সে তো পজিটিভ, ও তো নেগেটিভ। স্যার অ্যাট্রাক্ট করার কথা তো। অ্যাটাক করার কথা, সেটাকে কেন রিফ্লেক্ট করবে? ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু হয়তো ভাবতে পারে অ্যাটাক করে তাকে ধরে রাখলো না কেন, সেই ক্ষমতাটা তার নাই, চলে গেছে আলফা পার্টিকেল, ঠিক না? ইলেকট্রন এখানে আছে, বাট সেটাকে ডিনাই করেনি যে ইলেকট্রন নাই। ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন আলফা পার্টিকেলের এই অবজারভেশন যেটা যে আনরিফ্লেক্টেড, সেই অবজারভেশনের উপরে ইলেকট্রনের কোনো এফেক্ট নাই। আচ্ছা, ডিসিশন, নেক্সট ডিসিশন মানে ফলোড বাই যে ডিসিশনটা, তারপরে যে ডিসিশনটা সেটা হচ্ছে দেয়ার ইজ এ হেভি পার্টিকেল, there is a heavy particle concentrated in the center of the atom, there is a heavy particle concentrated in the center of the atom। সে বলতেছে কি যে একটা হেভি পার্টিকেল আছে in the center of the atom, in the center of the atom there is a heavy particle, center of the atom এ কি আছে? একটা হেভি পার্টিকেল আছে। the total mass of an atom, the total mass of an atom concentrated into it, there is a heavy particle concentrated in the center of the atom, and the total mass of an atom consists it, মানে একটা অ্যাটমের যত ম্যাস আছে সে কার কার কাছে রয়েছে, সেটা ডিপোজিটেড নিউক্লিয়াসের কাছে। সেটা কার মধ্যে ডিপোজিট? সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডিপোজিট। মানে কি? মানে হচ্ছে নিউক্লিয়াসের ম্যাসই হচ্ছে অ্যাটমের ম্যাস, নিউক্লিয়াসের ম্যাসই হচ্ছে অ্যাটমের ম্যাস, এন্ড হি নেমড ইট নিউক্লিয়াস, এবং সে পরে এটার নাম দিয়েছে নিউক্লিয়াস, সেটা নাম দিয়েছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার নেক্সট 2 পয়েন্ট, মানে সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে নিউক্লিয়াসকে সে কি করলো? রিকগনাইজ করলো। এখানে সেকেন্ড পয়েন্টে এসে যে নিউক্লিয়াসকে রিকগনাইজ করলো এবং নিউক্লিয়াসের প্যাটার্ন সম্পর্কে সে বললো। আচ্ছা, বাট ইট অকুপাইজ ভেরি স্মল এরিয়া, বাট ইট অকুপাইজ ভেরি স্মল এরিয়া কম্পেয়ার টু দ্য অ্যাটম, ইট অকুপাইজ ভেরি স্মল এরিয়া, ভেরি নেগলিজিবল। একটা অ্যাটমের তুলনায় খুব কম জায়গা দখল করে আছে। কারণ হলো, তোমরা দেখে একটা ইনফরমেশন নিয়ে রাখো, সেটা হলো অ্যাটমিক রেডিয়াস যেটা, সেটা হচ্ছে 10⁻13 সেন্টিমিটার। অ্যাটমিক রেডিয়াস হলো 8 সেন্টিমিটার, সরি 10⁻8 সেন্টিমিটার। এখানে নিউক্লিয়ার রেডিয়াস হলো 10⁻13 সেন্টিমিটার। অ্যাটমিক রেডিয়াস 10⁻8 সেন্টিমিটার, সেখানে নিউক্লিয়ার রেডিয়াস 10⁻13 সেন্টিমিটার। তাহলে এর অর্থ কি হলো জানো? 1 লক্ষটা নিউক্লিয়াস একসাথে করলে একটা অ্যাটমের সমান হবে। 1 লাখ নিউক্লিয়াসকে এক জায়গায় আনলে একটা অ্যাটমের সমান হবে। এটাই সে বুঝাইতে চাইতেছে যে নিউক্লিয়াস অকুপাই করতেছে ভেরি স্মল এরিয়া। কারণ কি? কারণটা হলো যে সে বাউন্স ব্যাক করতে পারছে কয়টাকে? 20,000 এ একটাকে, 20,000 এ একটা পার্টিকেল। তার মানে কি? সে বাউন্স ব্যাক করলেও সে যে জায়গাটা দখল করে আছে সেটা খুবই কম। ওকে, আচ্ছা, দ্য লাস্ট পয়েন্ট, যে শেষ পয়েন্টে এসে কি বললো? যে নিউক্লিয়াস ইজ পজিটিভ। He said the nucleus is positive, very certain, very very certain, কারণ ডিফ্লেক্টেড পার্টিকেল যারা তারা পজিটিভ, যে ডিফ্লেক্টেড সেটা পজিটিভ, আর যেটা স্লাইটলি ডিফ্লেক্টেড এটা দেখে বোঝা যায় যে এটা পজিটিভ। হয়তো ভাবতে পারো যে যেটা ডাইরেক্ট হিট করছে সে ফিরে আসতেই পারে, কিন্তু যে বেন্ড করছে, কেন বেন্ড করতে গেল? যে বেন্ড করছে কেন? কারণ এ তো পজিটিভ পার্টিকেল, পজিটিভের কাজ দিয়ে যখন যাবে তখন তাদের মধ্যে একটা রিপালশন কাজ করবে। এই রিপালশনের কারণে এটা কি হয়ে গেছে? বেন্ড হয়ে গেছে। তার মানে বেন্ড বলে দেয় যে পজিটিভ কি হয়েছে? এখানে রিপালশন হয়েছে। তার মানে নিউক্লিয়াস নিউক্লিয়াস ইজ পজিটিভ, ওকে। সো তার মানে হচ্ছে রিমেম্বার
টিআরএমসিতে কলেজে গেলেও দেখবা যে এই কোশ্চেন তোমার ফেস করতে হবে, মিলে কোনো না কোনো সময় এটা ফেস করতে হবে। এটা হলো তোমার কোশ্চেনটা হয় এরকম যে নিউক্লিয়াস ইজ পজিটিভ, কিভাবে নিউক্লিয়াস পজিটিভ, নিউক্লিয়াস পজিটিভ তুমি সেটা কিভাবে প্রুভ করবা। ইভেন তো বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ডে এসেছিল কোন একটা বছর, সেটা যে ধরো একটা অ্যাটম ডিজাইন করা, একটা অ্যাটমের দিয়ে মাঝখানে কি এক পজিশন ক্লাসও দেয় নাই, ক্লাস দেয় নাই, জাস্ট এরকম একটা সেন্টার দেওয়া আছে, দিয়ে এটাকে মার্ক করতে এক্স এবং বলছে কি এক্স ইজ পজিটিভ প্রুভ দ্যাট, এক্স ইজ পজিটিভ প্রুভ দ্যাট। তাহলে কি বুঝতে পারছো না, এই এক্সপেরিমেন্টটা যে জানা থাকবে সে কি এটা প্রুভ করে দিতে পারবে না, সে কি এটা এক্সপ্লেইন করতে পারবে না যে নিউক্লিয়াস পজিটিভ কেন? অফকোর্স পারা উচিত, তাই না? স্যার এটা কি তাহলে এটা ফিগার সহ দেখাইতে হবে এই প্রশ্নের অ্যানসার গুলোতে? যখন এক্সপেরিমেন্টটা হবে, কথা বুঝলে না? আর এই ফিগারটা দিয়ে অনেক সময় টিচাররা আবার কি করে জানো, স্কেম তৈরি করে। এই ফিগারটাকে দিয়ে আবার কি করে, স্কেম তৈরি করে। কারণ এই ফিগার রাদারফোর্ড অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করে। এই ফিগার কাকে রিপ্রেজেন্ট করে? রাদারফোর্ড অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করে। তো এটা হলো গিয়া সেম ফিগার যখন করবে তখন সেটা থেকে রাদারফোর্ডের কোশ্চেন হবে। আর আদারওয়াইজ যদি নিউক্লিয়াস পজিটিভ প্রুভ করতে হয় তাহলে তোমাকে এই ফিগারটা ড্র করে দিতে হবে, অবশ্যই সেটা ড্র করতে হবে, পরে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে?